আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তৃতীয় বর্ষ অনার্স নিউ যারা তাদের এই সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস। তো তোমাদের তৃতীয় বর্ষ অনার্সে ব্যাংকিং, ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস এই কোর্সটি আমি তোমাদের মঙ্গলবার দুপুর 12টায় কন্টিনিউয়াস নিব। কন্টিনিউয়াস বলতে প্রতি সপ্তাহে প্রত্যেক মঙ্গলবার এই ক্লাসটি তোমাদের সাথে আমার দুপুর 12টায় হবে। আজকের বিষয় পার্ট বি, ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস। আজকের চ্যাপ্টার 1, ব্যাংকিং, ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস। এই কোর্সটির দুইটা পার্ট, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 বা পার্ট এ, পার্ট বি। আজকে আমরা পার্ট বি, ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস, এই অংশের চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু ইন্স্যুরেন্স এই বিষয়ে আমরা আলোচনা করব, জানবো। তো প্রথমে যে বিষয়গুলি আমাদের আলোচনায় আসবে: ইন্ট্রোডাকশন, ডেফিনিশন অফ ইন্স্যুরেন্স, অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ইন্স্যুরেন্স, হোয়াট ইজ কন্ডাক্ট অফ ইন্স্যুরেন্স, ফাংশনস অফ ইন্স্যুরেন্স, ইম্পর্টেন্স, নেসেসিটি অফ ইন্স্যুরেন্স, classifications of insurance, elements of the insurance or conduct of insurance, nature of insurance, characteristics of the insurance or conduct of insurance, objectives of insurance, principles related with insurance business, what is insurable interest, essential elements of insurable, valid insurable interest. তো এই বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা বিস্তারিত আলোচনায় যাব। ইন্স্যুরেন্স অর্থাৎ বীমা কি? বীমা, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে তোমাকে অ্যাসুরেন্স করছে, অর্থাৎ আশ্বস্ত করতেছে যে তোমাকে কিছু ভালো কিছু তারা উপহার দিবে। আই মিন, ইন্স্যুরেন্স একটা অর্গানাইজেশন, কোম্পানিজ অ্যাক্টে এটা গঠিত হয়। বাংলাদেশ কোম্পানিজ অ্যাক্ট 1994, এবং এটা একটা আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক, বিমা। ব্যাংক যেমন একটা আর্থিক প্রতিষ্ঠান, বিমা তেমনি একটা আর্থিক প্রতিষ্ঠান। এই আর্থিক প্রতিষ্ঠানের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। যেমন ব্যাংকের সাথে এর পার্থক্য: ব্যাংক সেবা দিচ্ছে, বিনিময়ে তারা সার্ভিস চার্জ গ্রহণ করে, তারপর তারা বিনিয়োগ করে, কাস্টমার থেকে বিনিয়োগ গ্রহণ করে, এইভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। ইন্স্যুরেন্স কোম্পানি মানুষের সম্পদের, সেটা নৌ হতে পারে, বিমান হতে পারে, রোড হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইন্ডাস্ট্রিজ, এগুলো হতে পারে, শস্য হতে পারে। এরকম আমাদের পরিবেশে যা কিছু আছে, যদি মনে করে যে মানুষ এটা ঝুঁকি আছে, তাহলে বীমা কোম্পানির সাথে কন্ট্যাক্টে যাবে বীমা প্রিমিয়ামের মাধ্যমে, যে এই প্রতিষ্ঠানের বা এই সম্পদের ঝুঁকি তুমি গ্রহণ করবে। যদি এর দুর্ঘটনা ঘটে তাহলে এর ক্ষতিপূরণ বাবদ তুমি আমাকে একটা সার্টেন পিরিয়ড শেষে, যদি ক্ষতিপূরণ ঘটে তাহলে ওটা যদি যথাযথভাবে আইনসঙ্গত হয় তাহলে তারা ক্ষতিপূরণ পাবে। আর যদি ক্ষতিপূরণ দুর্ঘটনা নাও ঘটে তাহলে একটা পিরিয়ড শেষে ওই প্রতিষ্ঠান কাছ থেকে ওই ব্যক্তি তার টাকাটা ফেরত পাবে, একটা সার্টেন মানে ডিপোজিট অ্যামাউন্ট প্লাস লাভ। এছাড়াও যদি এটা ব্যক্তির ক্ষেত্রে হয়, আর যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো নৌ দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা
বা সড়ক দুর্ঘটনা বা কোনো কারখানা দুর্ঘটনায় এগুলো নিয়ে তারা প্রিমিয়াম গ্রহণ করে একটা প্রত্যেক বছর এটা নতুন করে করতে হয়, রিনিউয়াল করতে হয়। প্রত্যেক বছরের ঝুঁকিটা গ্রহণ করে প্রিমিয়াম প্রিমিয়ামের বিনিময়ে। এখন এই প্রিমিয়ামের বিনিময়ে অর্থাৎ টাকার বিনিময়ে সেই টাকাটা 1 বছর পর্যন্ত তারা ঝুঁকিটা গ্রহণ করে। এর ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ওই প্রতিষ্ঠানের দুর্ঘটনার একটা ক্ষতিপূরণ ওই বীমা কোম্পানি পরিশোধ করবে। আর যদি দুর্ঘটনা না ঘটে তাহলে তারা রিস্ক নেওয়ার কারণে ওই প্রিমিয়ামের টাকাটা তারা আর ফেরত দিবে না, অর্থাৎ তারা ওইটা কোম্পানি ওইটার মালিক হয়ে যাবে, ওই টাকাটা ভোগ করার অধিকার সংরক্ষণ করবে। এটা হলো একটা মূল কথা। অর্থাৎ বীমা প্রতিষ্ঠানের যে মৌলিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখলাম। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, দোলা বালা অমিদে, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো, 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 দোলা বালা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, এটা কিন্তু রেকর্ড চলতেছে, আমাকে শুনতে পেলে তোমরা, তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে ইন্স্যুরেন্স কোম্পানির মৌলিক বৈশিষ্ট্যটা আমরা হ্যালো পার্টিসিপেন্ট, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, তাহলে বীমা কোম্পানির একটা মৌলিক বৈশিষ্ট্য আছে যে তারা কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির বা কোনো নৌ দুর্ঘটনার জন্য বা কোনো বিমান দুর্ঘটনা অথবা সড়ক দুর্ঘটনা অথবা কোনো কারখানা এগুলোর যে আর্থিক ক্ষতি হবে সেই ক্ষতির বিনিময়ে তারা প্রিমিয়াম গ্রহণ করে এবং তারা ঝুঁকি গ্রহণ করে। তাহলে আমরা বলেছিলাম যে যে আলোচনা আমরা করতেছিলাম তো এখন আমরা দেখব যে বীমার একটা বেসিক বিষয়, আমাদের যে বিষয়টা জানার বিষয় আছে যে বীমা হলো একটা আর্থিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো ঝুঁকি গ্রহণ, অর্থাৎ প্রিমিয়ামের বিনিময়ে তারা ঝুঁকি গ্রহণ করে এবং একটা নির্দিষ্ট সময় শেষে যদি প্রাতিষ্ঠানিক হয় তাহলে সেটা 1 বছরের জন্য তারা ঝুঁকি গ্রহণ করে প্রিমিয়ামের বিনিময়ে। আর যদি ব্যক্তির জন্য হয় অর্থাৎ জীবন বীমা হয় তাহলে তারা সেটা একটা টাইম কন্ট্রাক্টে সেটা উল্লেখ থাকে, সেটা হতে পারে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি, 25 বছর মেয়াদি, এরকম ওই মেয়াদের জন্য তারা ঝুঁকি গ্রহণ করে প্রিমিয়াম প্রত্যেক বছর প্রিমিয়াম প্রদান করতে হয় এবং সার্টেন পিরিয়ড শেষে যদি কোনো ঝুঁকি না থাকে তাহলে বীমা গ্রহীতার তার জমাকৃত টাকা প্লাস মুনাফা একটা নির্দিষ্ট সময় শেষে তাকে ফেরত প্রদান করবে বা পরিশোধ করবে, এই শর্তে তারা ঝুঁকি গ্রহণ করে। তাহলে এটা হলো মূলত বীমা কোম্পানির একটা বেসিক বিষয়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে বীমা
ব্যবসাটা এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি। কারণ হলো যে বীমার যে মৌলিক বিষয়টা বা এর যে গুরুত্বটা, এটা সাধারণ জনগণের কাছে বীমা কোম্পানি যাদের মাধ্যমে এই কাজটা করে, অর্থাৎ বীমা এজেন্ট, তারা সেটা কিছু তাদের কৌশলগত বা তাদের প্রশিক্ষণের অভাবের কারণে হোক বা তাদের সেখানে দুর্নীতির কারণে হোক, সেটা সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই। অর্থাৎ বীমা কোম্পানি গ্রাহকদের অনেক বেশি প্রলোভন দেখায় বা অনেক চাকচিক্য বা চাটুকারিতা আশ্রয় নেয়, সঠিক বিষয়টা বলে না। সঠিক বিষয়টা হলো যে ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে যে বীমা কোম্পানির যে এজেন্টগুলি আছে, তাদেরকে বীমা কোম্পানির মাধ্যমে ভালো, সুন্দর, সঠিক, ইথিক্যাল এক্সপেক্ট অনুসারে তাদের ট্রেনিং করাতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্যটা, বীমার সঠিক গুরুত্বটা, বীমার সঠিক ফ্যাক্টটা তাদের বোঝাতে হবে। যে বীমাটা হলো একটা এমন একটা বিষয় যেটা একজন ব্যক্তির বা একটা সম্পদের বা একটা প্রতিষ্ঠানের তারা ঝুঁকি গ্রহণ করে প্রিমিয়ামের বিনিময়ে, প্রিমিয়ামের বিনিময়ে। এখন এই প্রিমিয়ামের বিনিময়ে তারা একটা, যদি প্রতিষ্ঠান হয় তাহলে 1 বছরের জন্য তারা ঝুঁকি গ্রহণ করে, আর যদি ব্যক্তি হয় তাহলে কন্ট্রাক্ট পিরিয়ড, মানে কন্ট্রাক্ট যে সময়টা, অর্থাৎ 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, এই কন্ট্রাক্ট সময়ের জন্য তারা সেটা ঝুঁকিটা গ্রহণ করে প্রিমিয়াম বিভিন্ন। এখানে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, আমরা সেটা পরবর্তীতে সেটা আলোচনা করব। তাহলে মূলত এটা বললাম যে বীমা হলো একটা আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের মতো, কিন্তু ব্যাংকের ধরনটা আলাদা, সার্ভিস ওরিয়েন্টেড। এটা সার্ভিস দেয় কিন্তু ঝুঁকি গ্রহণ করার মাধ্যমে, অর্থাৎ মানুষের জানমালের নিরাপত্তা বা ঝুঁকি গ্রহণ করে, এর বিনিময়ে তারা প্রিমিয়াম গ্রহণ করে। এখন এর ফলে বীমা প্রতিষ্ঠানের খুবই একটা আধুনিক বিশ্বে মানুষের জন্য বা উন্নত বিশ্বে বীমা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজের ভারসাম্য রক্ষার জন্য, মানুষের আর্থিক শোষণীয়তা বা আর্থিক দুর্ঘটনা, ক্ষতি থেকে রক্ষা করার জন্য। তাই আমাদের দেশে বীমার সঠিক কনসেপ্টটা সাধারণ মানুষের কাছে এটা উপলব্ধি করানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে, বীমা কোম্পানিগুলিকে, তারা যাতে ছলচাতুরি আশ্রয় না নেয়, এমন বীমাটার গুরুত্বটা তাদের অনুধাবন করতে পারে। তাহলে বীমা কোম্পানি মূলত বাংলাদেশে 1938 সালে যে আগে ব্রিটিশ আমলে যে বীমা অর্ডিন্যান্স ছিল সেখান থেকে আসছে। 1972 সালে যখন স্বাধীনতা লাভ করে, তারপরে 26শে মার্চে বাংলাদেশ ইন্স্যুরেন্স এমার্জেন্সি প্রভিশন অর্ডার 1972 জারি করা হয়, যাতে বলা হয়েছে উপমহাদেশে প্রবর্তিত 1938 সালে বীমা আইনটি বাংলাদেশের বীমা আইন হিসেবে বিবেচিত হবে। বর্তমানে বাংলাদেশে পরিচালিত বীমা আইন 2010 নামে চালু আছে, অর্থাৎ বর্তমানে বীমা আইনটা 2010 সালে আমাদের নতুন করে আবার করা হয়েছে। সেই আইন অনুযায়ী আমাদের বীমা কোম্পানিগুলি পরিচালিত হয়, এবং সাথে সাথে কোম্পানিজ অ্যাক্ট 1994 1994 সালে কোম্পানি আইনটাও
এখানে ফলো করা হয়। তাহলে বীমা হলো ক্ষতিপূরণের চুক্তি। বীমা হলো কি? ক্ষতিপূরণের চুক্তি। কন্ট্রাক্ট এগ্রিমেন্ট উইথ দ্য ক্লায়েন্টস ফর সাবসিডিং দ্য ড্যামেজ অর ফরফিচার, ক্ষতিপূরণের জন্য। এই চুক্তিতে কমপক্ষে দুটি পক্ষ থাকে, একটি বীমাকারী আর একটা হলো বীমা গ্রহীতা। অর্থাৎ কোম্পানি থাকে আর যে মানে বীমাটা গ্রহণ করবে সেই পক্ষটা থাকে। তাহলে বীমা হলো ক্ষতিপূরণের চুক্তি। এর দুটি পক্ষ থাকে, একটি হলো বীমাকারী অর্থাৎ প্রতিষ্ঠান অর্থাৎ কোম্পানি, বীমা কোম্পানি, অপরটি হলো বীমা গ্রহীতা অর্থাৎ যে বীমাটা গ্রহণ করে। মূলত ক্ষয়ক্ষতির হাত থেকে নৌপথে মালামাল পরিবহন যাতে নিষ্কৃতি পাওয়া যায় সেজন্য লাভজনক ব্যবসা হিসেবে বীমা কোম্পানি গড়ে ওঠে। পরবর্তীতে নৌ বীমা পথ অনুসরণ করে অগ্নি বীমা, জীবন বীমা ও বিভিন্ন ধরনের সামাজিক বীমার প্রচলন ঘটে। এভাবে দিনে দিনে বীমার আওতা বৃদ্ধি পায় এবং নতুন নতুন বীমা পলিসির উদ্ভব হয়। এর ফলে অনেক ধরনের পলিসি আসতেছে, যেমন সরকার বলতেছে যে কৃষকের ফসলে অনেক ক্ষতি হয়, যদি ঝড় বন্যা জলোচ্ছ্বাস হয় তাহলে তাদের এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য কি করা যায়, সেজন্য শস্য বীমা সরকার চাচ্ছে ইন্ট্রোডিউস করতে। আগে শস্য বীমা ছিল, তো বীমা কোম্পানি লাভজনক হয় না দেখে বিদায় শস্য বীমাটা উঠে কোম্পানি এটা করাতে চায় না। এখন আবার সরকার চায় যে শস্য বীমা যাতে আসে, দরকার হলে সরকার শস্য বীমার জন্য সাবসিডি দিবে যাতে কৃষকরা উপকৃত হয়। অর্থাৎ কৃষক ফসল ফলায়ে যদি বন্যা বা খরা বা জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত হয় তাহলে যাতে তার সেই কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারে, সেজন্য শস্য বীমার আওতা আনার চেষ্টা করতেছে। এইভাবে নতুন নতুন বীমা পলিসি উদ্ভব হচ্ছে। এখন আমরা দেখব যে বীমার সংজ্ঞা, definitions of insurance. Definitions of insurance. উমিদে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? উমিদে, আচ্ছা, তাহলে ডেফিনেশনস অফ ইন্স্যুরেন্স বা বীমার সংজ্ঞা: মানুষের জীবন ও জীবিকা সর্বদা অনিশ্চয়তায় ও ঝুঁকির মধ্যে পরিচালিত হয়, কাজেই সম্ভাব্য আর্থিক লোকসান ও ক্ষয়ক্ষতি হাত থেকে রেহাই পাওয়ার জন্য বীমার ব্যবস্থা করা হয়। কারণ বীমা মানব জীবন ও বাণিজ্যের ঝুঁকিজনিত প্রতিবন্ধকতা দূর করে। ঝুঁকি থেকেই মূলত বীমার উৎপত্তি। ঝুঁকি হলো এমন একটি পরিস্থিতি যেখানে আমরা ভবিষ্যতে আর্থিক প্রতিকূলতা বা ক্ষতির সম্ভাবনাকে পরিসংখ্যানিকভাবে পরিমাপ করতে পারি। ঝুঁকিকে সম্পূর্ণরূপে বা সমূলে উৎপাদন করা সম্ভব নয়। ঝুঁকিকে কমিয়ে বা এড়িয়ে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার জন্য বীমা একটি উত্তম সহায়ক মাধ্যম। অর্থাৎ আমরা প্রথমে বলেছি বীমা হলো ঝুঁকি গ্রহণ করে, অর্থাৎ ঝুঁকি গ্রহণ করে কিসের জন্য? তারা প্রিমিয়াম গ্রহণ করে। অর্থাৎ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, কোনো সম্পদের বা কোনো ইন্ডাস্ট্রির যদি বীমা করা হয় তাহলে তার বিনিময়ে বীমা কোম্পানি যে ঝুঁকি গ্রহণ করবে তার বিনিময়ে সে একটা প্রিমিয়াম গ্রহণ করবে। অর্থাৎ একটা টাকা বার্ষিক বা ষান্মাসিক, 6 মাস পরে হতে পারে, 1 বছরে হতে পারে বা মান্থলি হতে পারে, এইভাবে একটা প্রিমিয়ামের মাধ্যমে সে তার এই ঝুঁকিটা গ্রহণ করবে। এই ঝুঁকি গ্রহণের ফলে তার ঝুঁকিটা অর্থাৎ সম্পদের ঝুঁকি, ব্যক্তি জীবনের ঝুঁকি বা কোনো লঞ্চ, বাস, স্টিমার বা কোনো এরকম ইন্ডাস্ট্রির এর দুর্ঘটনার ঝুঁকিটা সে গ্রহণ করে। এর ফলে বীমা কোম্পানি সম্পূর্ণ হয়তো ক্ষতিটা পূরণ করতে পারে না, তবে
তার একটা মোটামুটি একটা ভালো একটা ক্ষতিপূরণ দেয়, যেটা দ্বারা ওই প্রতিষ্ঠান, ব্যক্তি বা ওই গাড়ি বা নৌ দুর্ঘটনা যদি কোনো জাহাজ বা লঞ্চ হয়, তাহলে তারা নতুন করে আবার যাতে প্রতিষ্ঠান ক্রয় করতে পারে বা একটা জাহাজ ক্রয় করতে পারে বা একটা লঞ্চ ক্রয় করতে পারে, সেই সুবিধাটা তারা যাতে গ্রহণ করতে পারে। এখানে কিছু বিখ্যাত আমরা এক্সপার্টদের কিছু সংজ্ঞা আমরা কথা বলবো। যেমন তার আগে আরেকটু বিষয় বলি, বীমা হলো বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে একটি সম্পাদিত চুক্তি। এখানে দুইটা পক্ষ থাকে, একটা বীমা গ্রহীতা আর বীমাকারী অর্থাৎ বীমা প্রতিষ্ঠান অর্থাৎ কোম্পানি। এখানে শর্ত থাকে, এই চুক্তির শর্ত অনুযায়ী অর্থাৎ বীমা যখন করে তারা কন্ট্রাক্ট যখন সাইন করে দলিলটা দেয়, তখন সেখানে কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো নিয়ে পরিপালনের সাপেক্ষে তারা ঝুঁকি গ্রহণ করে প্রিমিয়ামের বিনিময়ে। এই চুক্তির শর্ত অনুযায়ী এক বা একাধিক পক্ষ ঝুঁকি বহনকারী পক্ষের নিকট থেকে নির্দিষ্ট প্রিমিয়াম বা চাঁদার বিনিময়ে সমুদয় বা আংশিক বা নির্দিষ্ট কিছু ঝুঁকির দায়ভার বহনে সম্মত হয়, এবং বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে বীমাকারী মানে প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। তাহলে আমরা বলছি বীমা হলো বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে একটি সম্পাদিত ক্ষতিপূরণের চুক্তি। এই চুক্তির শর্ত অনুযায়ী কন্ডিশন থাকবে যে এক বা একাধিক পক্ষ ঝুঁকি বহনকারী পক্ষের নিকট থেকে নির্দিষ্ট প্রিমিয়াম বা চাঁদার বিনিময়ে সমুদায় বা আংশিক বা নির্দিষ্ট কিছু ঝুঁকির দায়ভার বহনে সম্মত হয়, এবং বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে বীমাকারী চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। এখানে একটু বলে রাখি, কন্ট্রাক্ট, এই যে কন্ট্রাক্ট হয় চুক্তি, এখানে কিছু কন্ডিশন থাকে। যেমন একজন ব্যক্তি যদি কোনো জীবন বীমা প্রতিষ্ঠান গ্রহণ করে, তাহলে তার যে কন্ট্রাক্ট হয় সেখানে উল্লেখ থাকে যে তার জীবনের যত্ন নিতে হবে, অর্থাৎ সে তার যদি কোনো সমস্যা থাকে, রোগ থাকে, সেই রোগটা ডাক্তারের কাছে দেখে তাকে 3 মাস পরে বা 6 মাস পরে বা 1 বছর পর পর বীমা কোম্পানির কাছে রিপোর্ট দিতে হবে, এবং সে জীবনের প্রতি তাচ্ছিল্য দেখাতে পারবে না, জীবনকে কেয়ার নিতে হবে। অর্থাৎ বীমা করলে হয় কি যে ব্যক্তির জন্য বা প্রতিষ্ঠানের সেটার যত্ন বেড়ে যায়, সেটা দীর্ঘস্থায়ী হয়, এবং সে প্রতিষ্ঠান অনেক ভালো হয়। ব্যক্তির ক্ষেত্রে যদি একজন লোকের ধরি আমরা ডায়াবেটিস রোগ আছে, সে বীমা করলো তার 25 বছর মেয়াদি, এবং 10 লক্ষ বা 50 লক্ষ বা 1 কোটি টাকার। এখন বীমা কোম্পানির দায় হয়ে গেল যখন কন্ট্যাক্ট করলো যে এই লোক ডায়াবেটিস আছে, কোনো কারণে যদি তার ডায়াবেটিস বেড়ে যায় বা যদি তার কোনো কারণে এই রোগের যত্ন না নেয়, তাহলে মারা গেলে তাকে ক্ষতিটা দিতে হবে 1 কোটি টাকা। সেজন্য তাকে কন্ডিশন দেওয়া যায় যে তোমার ডায়াবেটিস রোগটা, তোমাকে এটা প্রত্যেকদিন ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে সেই নিয়ম তোমাকে মানতে হবে। এই মেনে তোমাকে প্রতি সপ্তাহে বা মাসে বা 3 মাস পরে আমাদের কাছে ডাক্তার রিপোর্ট জমা দিতে হবে যে তুমি তোমার স্বাস্থ্যের অবস্থা কি। যদি তুমি এই রিপোর্টগুলি বা এই কন্ডিশনগুলি ফুলফিল না করো, তাহলে তোমার যদি দুর্ঘটনা ঘটে, তাহলে তোমাকে আমরা বীমার টাকা ক্ষতিপূরণ দেব না। এই জন্য বীমা গ্রহীতা যখন বীমা কোম্পানির সাথে চুক্তি গ্রহণ করে, বীমা সেই পলিসি, তখন সে তার নিজের প্রতি যত্ন বৃদ্ধি করে, কারণ তার কন্ডিশন যদি ফুলফিল না থাকে, তাহলে সে ওই দুর্ঘটনার বীমাটা তার পরিবার পাবে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা বলেছি বাংলাদেশের কনটেক্সটে বীমা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, কারণ এখানে বীমা কোম্পানি তারা যে এজেন্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বীমার পলিসি বিক্রি করার জন্য যায়, সেটা তাকে সঠিকভাবে বুঝাইতে পারে না, সেটা তাকে সলসতুর আচরণে অনেক বেশি প্রলোভন দেখায় সাধারণ থেকে। তার কিছু লোক যখন এই প্রলোভনের পরে বীমা পলিসি গ্রহণ করে, যখন তারা ক্ষতিগ্রস্ত হয় বা দুর্ঘটনার শিকার হয়, যখন সেইভাবে তারা আর্থিক বা বীমার যে ক্ষতির যে ঝুঁকিটা গ্রহণ করছিল বীমা কোম্পানি, সেটা যখন তারা পরিশোধ করে না, তখন তারা বলে যে তোমরা তো চুক্তি মানো নাই। কিন্তু চুক্তি গ্রহীতা বা বীমা গ্রহীতাকে বীমার এজেন্ট সঠিকভাবে বুঝায় নাই, যার ফলে সে সঠিকভাবে ডিরেকশন না পাওয়ার কারণে সে ওই নিয়ম কানুন পরিপালন করে নাই। ফলে সে যখন দুর্ঘটনার শিকার হয়েছে, তখন সেই ক্ষতিটা সে পাচ্ছে না বীমা কোম্পানি থেকে। ফলে বীমা গ্রহীতারা বীমা করার প্রতি বা বীমা পলিসি কেনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এই মিস
ডাইরেকশনের কারণে বিমা এজেন্টদের। এই জন্য বিমা এজেন্টদেরকে সঠিকভাবে ট্রেন আপ করতে হবে বিমা কোম্পানির মাধ্যমে, সরকারিভাবে দেশে বিদেশে প্রশিক্ষণ করে জনগণের সঠিক বিষয়টা বোঝাতে হবে যে বিমা হলো এমন একটা পলিসি যেটা মানুষকে সঠিকভাবে সুস্থ রাখতে ভালো সাহায্য করে বা প্রতিষ্ঠানকে সেফ রাখতে সাহায্য করে। যেমন যদি একটা কারখানার জন্য বীমা করা হয়, তাহলে কারখানাটা বীমা করার আগে বীমা কোম্পানি বলবে যে তোমার প্রতিরক্ষা ব্যবস্থা, তোমার দুর্ঘটনা, আগুন নির্বাপন ব্যবস্থা, এগুলি সঠিকভাবে আধুনিক ব্যবস্থা আছে কিনা। যদি তারা পরিদর্শন করে দেখে যে হ্যাঁ তাদের পরিদর্শন মানে প্রতিষ্ঠানের বা ফ্যাক্টরির দুর্ঘটনার জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করা আছে, তাহলে বীমা কোম্পানি তাদের বীমা গ্রহণ করবে এবং তারা টাইম টু টাইম এটা মনিটরিং করে। এর ফলে কি হয়, ওই কারখানাটা দুর্ঘটনা মুক্ত থাকে, ঝুঁকিমুক্ত থাকে। ফলে কারখানাটা ঝুঁকিমুক্ত থাকার ফলে কি হয়, কারখানার মালিক সেখান থেকে তার উৎপাদনটা সঠিকভাবে করতে পারে, সেখানে শ্রমিকরা ঝুঁকিমুক্ত থাকে। যেমন কিছুদিন আগে নারায়ণগঞ্জে কারখানায় দুর্ঘটনা হয়েছিল, তারা কি করেছিল, সেখানে কলাসেবল গেট আটকে, ছাদের সবকিছু আটকে, জানলা আটকে রাখতো যাতে তারা বের হতে না পারে। ফলে সেখানে প্রপারলি দুর্ঘটনার জন্য যে মেজারমেন্ট নেওয়া দরকার ছিল সেগুলি তারা নেয় নাই। ফলে কি হয়েছে, সেখানে অনেক জানমালের ক্ষতি হয়েছে। এর ফলে বীমা কোম্পানিও তাদের বীমা কোম্পানি কন্ডিশনও তারা সঠিকভাবে ফুলফিল না করার কারণে তারা ক্ষতির টাকা বীমা কোম্পানি থেকে ওই কোম্পানি পান নাই, এবং ওখানে যারা শ্রমিক ছিল তারাও বীমা কোম্পানি থেকে ক্ষতিগ্রস্ত ফ্যামিলিগুলি টাকাটা পায় নাই। এর ফলে কি হয়েছে যে এই যে বীমা কোম্পানির সঠিক যে ধারণাটা, কনসেপ্টটা, সেটা মানুষের কাছে মেসেজটা পৌঁছায় নাই। এই জন্য আমাদের সঠিকভাবে মেসেজটা আমাদের মানুষকে দিতে হবে, যাতে বীমা কোম্পানির যে কল্যাণমুখী যে কনসেপ্ট নিয়ে আসছে সেই কল্যাণমুখী ধারণাটা তাদের ভিতরে আনতে হবে। এর কাজ সরকার করবে এবং বীমা কোম্পানিগুলি তাদের প্রশিক্ষণের মাধ্যমে করবে। কিছু সংজ্ঞা আমরা এখানে বলবো। এম কে ঘোষ এবং এন আগারওয়ালের মতে ইন্স্যুরেন্স ইজ এ কোঅপারেটিভ form of distributing a certain risks over a group of person who are exposed to it। অর্থাৎ বীমা হচ্ছে একটি সমবায়মূলক উপায় যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে বন্টন করা হয়। মর্গানের মতে, এখানে ইন্স্যুরেন্স এক্সপার্ট মর্গান, প্রফেসর মর্গান, উনি বলছেন ইন্স্যুরেন্স ইজ দ্য এগ্রিমেন্ট, ইন্স্যুরেন্স হলো একটা চুক্তি, অফ এ কমিউনিটি, কোন ব্যক্তি গোষ্ঠীর ভিতরে, টু কনসিডার বিবেচনার জন্য, দ্য গুডস অফ ইটস ইন্ডিভিজুয়াল, ওই ব্যক্তির ভালো বিষয়গুলি নিয়ে, ভালো জিনিসটা, ভালোটার জন্য, মেম্বার্স অফ অ্যাজ কমন, অর্থাৎ কোন একটি জনগোষ্ঠীর প্রতিটি সদস্যের মঙ্গল বিবেচনা করার অঙ্গীকারী হলো বীমা। কত সুন্দর কনসেপ্ট, তাই না? এই কনসেপ্টটা আমাদের সাধারণ জনগণের মধ্যে পৌঁছতে হবে, সঠিক মেসেজটা, কল্যাণমুখী মেসেজটা, যেটা আমাদের দেশের যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছে তারা সঠিকভাবে এই মেসেজটা দিতে পারে না। ফলে ভুল মেসেজের কারণে মানুষ বীমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেছে, এটা আমাদের দিতে হবে। তার মানে তাহলে প্রফেসর মর্গান মতে ইন্স্যুরেন্স ইজ দ্য এগ্রিমেন্ট অফ এ কমিউনিটি টু কনসিডার দ্য গুডস অফ ইটস ইন্ডিভিজুয়াল মেম্বার্স অ্যাজ কমন, কোন একটি জনগোষ্ঠীর প্রতিটি সদস্যের মঙ্গল বিবেচনা করা অঙ্গীকারী হলো বীমা। প্রফেসর মিশ্র, এম এন মিশ্র, ওনার একটা সংজ্ঞা আছে এরকম, ইন্স্যুরেন্স ইজ এ কোঅপারেটিভ ডিভাইস টু স্প্রেড দ্য লস caused by a particular risk over a number of persons who are exposed to it and who agree to insure themselves against the risk। অর্থাৎ বীমা বলতে একটি সমবায় ভিত্তিক মাধ্যমকে বোঝায় যার দ্বারা কোনো নির্দিষ্ট ঝুঁকির কারণে সৃষ্ট ক্ষতিকে এমন সব ব্যক্তিবর্গের মধ্যে বন্টন করা হয় যারা উক্ত ক্ষতির কারণে দুর্দশাগ্রস্ত হয় এবং যারা উক্ত ঝুঁকির বিপক্ষে নিজেদের নিশ্চয়তা বিধানে সম্মত হয়। অর্থাৎ এখানে দেখো যে বীমা গ্রহীতা ঝুঁকি বীমা কোম্পানি গ্রহণ করে এবং তারা যখন দুর্দশাগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন তাদের দুর্দশা তা বীমা কোম্পানি কিছুটা হলেও লাঘু করতে পারে। ফলে
তারা উপকৃত হয়। এই যে উপকৃত হওয়ার যে মেসেজটা, এটা বীমা কোম্পানি যারা এজেন্ট আছে, বীমার দালাল আছে, তাদেরকে সেইভাবে প্রশিক্ষিত করে সাধারণ মানুষের কাছে পাঠাতে হবে, যাতে মানুষ সঠিক মেসেজটা পায়। বীমার সঠিক কল্যাণমুখী যে একটা প্রতিষ্ঠান, কল্যাণমুখী এর মানুষের যে মানুষের কল্যাণ হতে পারে সেই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে। এভাবে যদি কাজ করে বীমা কোম্পানি, তাহলে বীমার যে প্রতিষ্ঠান গড়ে তোলার যে সার্থকতা, সেটা সার্থক হবে। তাহলে উপযুক্ত আলোচনা থেকে আমরা একটা কনক্লুশনে এইভাবে আসতে পারি যে বীমা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকিজনিত ক্ষয়ক্ষতি বন্টনের একটি সমন্বিত সহযোগিতামূলক যৌথ মানবিক ব্যবস্থা, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্দিষ্ট প্রতিদানের বিনিময়ে পরস্পর চুক্তিবদ্ধ হয়ে ঝুঁকি কমাতে সচেষ্ট হয়। আবার বলছি, বীমা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকিজনিত ক্ষয়ক্ষতি বন্টনের একটি সমন্বিত ও সহযোগিতামূলক যৌথ মানবিক ব্যবস্থা। বলছে মানবিক ব্যবস্থা, এখানে মানুষের কল্যাণ হয়, সেজন্য মানবিক ব্যবস্থা, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্দিষ্ট প্রতিদানের বিনিময়ে পরস্পর চুক্তিবদ্ধ হয়ে ঝুঁকি কমাতে সচেষ্ট হয়। তাহলে এই যে একটা বিষয়, যে বীমার মৌলিক বিষয়, অর্থাৎ এখানে যে একটা কল্যাণমুখী বিষয় আছে, সেই বিষয়টা এখানে প্রকাশ পায়। দোলাস বালা, তুমি কি কথা শুনতে পাচ্ছ? তাহলে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম, সেটা হলো বীমার প্রেক্ষাপট, মৌলিক বিষয়গুলি নিয়ে, আর বীমার সংজ্ঞা, কিছু ব্যক্তির কথা, এই বিষয়গুলি আমরা বুঝতে পারলাম, ব্যাখ্যা করলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো বীমা সংক্রান্ত যে ইন্ট্রোডাকশনের বিষয়ে। আমরা আবার বলছি, আজকে যে বিষয়গুলি আমরা আলোচনা করছি, তোমাদের আমরা প্রথমে এটা শেয়ার করেছিলাম যে আমার পরিচয়টা তোমাদের প্রথমে দিয়েছিলাম। তারপর আমরা বলছিলাম যে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস, এই কোর্সটা আমরা প্রতি মঙ্গলবার 12টা বাজে যারা নিউ থার্ড ইয়ার তাদের সাথে আমার এটা আলোচনা হবে। তোমাদের কোর্সটা যতদিন মানে এই সেকশন মানে সেশনটা তোমাদের চলবে, অর্থাৎ তোমার থার্ড ইয়ারে পরীক্ষার পূর্ব পর্যন্ত। এখন আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করেছি, আমরা যে পার্ট বি, ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস, চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু ইন্স্যুরেন্স। এখানে আমরা যে বিষয়গুলো বলছিলাম যে আমরা আলোচনা করবো ইন্ট্রোডাকশন, ডেফিনিশনস অফ ইন্স্যুরেন্স, origin and history of insurance, what is conduct of insurance, functions of insurance, importance or necessity of insurance, classifications of insurance, elements of the insurance or contract of insurance, nature of insurance, characteristics of the insurance of the or contract of insurance, objective of insurance, principles related with insurance, business, what is insurable interest, essential elements of valid insurable interest। এই বিষয়গুলি আমরা আলোচনা করব। তার ভিতরে আমরা এখন যেটা আলোচনা করছি, ইন্ট্রোডাকশন, ডেফিনিশনস অফ ইন্স্যুরেন্স। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আগামী দিনও আমরা কন্টিনিউ করব। তোমাদের এখন এই এতটুকু যে ডেফিনিশনস অফ ইন্স্যুরেন্স আর ইন্ট্রোডাকশন, এখানে তোমাদের কোনো কথা আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, করতে পারো।
আচ্ছা, আগামী ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ইন্স্যুরেন্স, হোয়াট ইজ কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স, ফাংশনস অফ ইন্স্যুরেন্স, ইম্পর্টেন্স অর নেসেসিটি অফ ইন্স্যুরেন্স, এই বিষয়গুলো তোমরা দেখে আসবে। আর আমরা আরেকটু আজকে আরেকটু আলোচনা করি। অরিজিনটা আমরা বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তখন ব্রিটিশ যে, আমাদের সময়টা শেষ প্রায়, তো আমরা আজকের মতো এখানে মিটিং শেষ করতেছি। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।